ভারতের দখল করতে গিয়ে এখন তিব্বতী হাতছাড়া হতে চলেছে চীনে, যেখানে একটা বড় ষড়যন্ত্র চলছে ভারতের ধর্মশালায় যে কিভাবে তিব্বতকে এখানে আলাদা করা যায়। এরই মাঝে ওদিকে আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসতে চলেছে, যাতে আবারও মোদি আর ট্রাম্পের জোটকে নিয়ে কেন ভয় পাচ্ছে গোটা পশ্চিমা বিশ্ব। আর তার সাথেই কিভাবে ডিআরডিও বানিয়ে ফেলেছে এক এআই ক্ষমতাযুক্ত নতুন লেজার অস্ত্র, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত, চীন আর আমেরিকার মধ্যে শুরু হয়ে গেছে 6th জেনারেশনের যুদ্ধবিমান তৈরির রেস। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ব্রহ্মোস মিসাইলকে নিয়ে, যেখানে হালেই এক আমেরিকান এক্সপার্টের তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে যে ফিলিপিন্সে ভারত যে ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট করেছে সেটা নাকি ওদের জন্য একেবারেই ইউজলেস, এবং চীনের বিরুদ্ধে এই মিসাইল খুব একটা কাজে আসবেন। আর বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকা ভারতকে নিয়ে কতটা জেলাস, যে খুবই চালাকির সাথে এই ধরনের ন্যারেটিভ তৈরি শুরু করে দিয়েছে। আমেরিকার এই এক্সপার্ট যে স্টেট ডিপার্টমেন্টের অ্যাডভাইজার ছিল, তার মতে ফিলিপিন্সের কাছে C4 ISR ক্যাপাবিলিটি নেই, তাই ভারতের ব্রহ্মোস মিসাইল ঠিকঠাক এখানে হামলা করতে পারবেন। আর এটা কী জিনিস? তো একদম সোজা ভাষায় বললে এটাকে সিচুয়েশন অ্যাওয়ারনেস বলতে পারে। অর্থাৎ মনে করুন যে আপনার দেশের কোনো যুদ্ধজাহাজ, ফাইটার জেট এবং মিসাইল রয়েছে, এগুলো একসাথে কাজ করার জন্য একটা বিশেষ সিস্টেম ব্যবহার করা হয়, যাতে খুব সহজেই নিজেদের মধ্যে ডেটা শেয়ার করতে পারে, কমিউনিকেট করতে পারে। এতে সুবিধা হলো যে আপনি যদি কোনো টার্গেটে খুব ইফেক্টিভভাবে হামলা করতে চান, সেক্ষেত্রে এই সমস্ত প্ল্যাটফর্ম একসাথে কাজ করতে পারবে। মুশকিল হলো যদি কোনো কান্ট্রি আলাদা আলাদা দেশের হাতিয়ার ব্যবহার করে, সেক্ষেত্রে এগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে বা ডেটা শেয়ার করতে একটু অসুবিধা হয়। তাই আমেরিকার দাবি, যেহেতু ফিলিপিন্সে আলাদা আলাদা দেশের হাতিয়ার রয়েছে, তাই ওদের এই ক্ষমতা কম। কিন্তু এখানে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি এটাই হয় তাহলে সেটা ব্রহ্মোসের তো সমস্যা নয়, সেটা তো ফিলিপিন্সের সেনাবাহিনীর সমস্যা। কিন্তু দেখুন, খুবই চালাকির সাথে এমনভাবে ন্যারেটিভ তৈরি করছে আমেরিকা, যেন সমস্যা দেখে মনে হচ্ছে ব্রহ্মোসের। এগুলো ওদের বহু পুরনো পদ্ধতি, যাতে সফটলি অন্য দেশের ক্ষমতাকে ডাউনগ্রেড করতে পারে। আর ভারতও কিন্তু আলাদা আলাদা দেশের অস্ত্র ব্যবহার করে, কিন্তু ভারত যেরকম নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছে, সেম যে ফিলিপিন্সের সেনা করেনি তার তো কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এই পশ্চিমাদের দালালরা এগুলিকে পাল্টে নিজেদের ইনফরমেশন ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে, যাতে ভারতের ক্ষমতাকে নিচু করে দেখাতে পারে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট আমেরিকাকে নিয়ে, যা সত্যি হলে কিন্তু ভারতের জন্য বিরাট বড় একটা সুখবর। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের ওপর আমেরিকায় এত ব্যাপক পরিমাণে মানুষের ক্ষোভ রয়েছে যে আমেরিকার ইলেকশনে কিন্তু ট্রাম্প এগিয়ে রয়েছে। স্পেশালি ট্রাম্পের ওপর হামলার পর এটা তো আরও বেড়ে যায়। কিন্তু এখন বাইডেনের বদলে কামলা হ্যারিস এই ইলেকশন লড়ছে, কিন্তু তাও লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতে কিন্তু ভারতের সবচেয়ে বেশি ফায়দা হবে, কেননা ট্রাম্প আসুক বা বাইডেন, ডলারাইজেশন হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু মুশকিল হলো, এর আগে ডিপ স্টেট চাইছে যে বাইডেনকে এখানে জিতিয়ে সমস্ত দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে বিলিয়নস অফ ডলার কামাতে, যেরকমটা ওরা ইউক্রেনে করেছে, এবং ভারত, বাংলাদেশ এই সমস্ত দেশে প্রোটেস্ট, দাঙ্গা করিয়ে এদিকে ওরা এন্ট্রি নেবে। কিন্তু যদি কোনোভাবে আমেরিকায় ট্রাম্প জিতে যায়, তাহলে ডলারাইজেশন হবে, কিন্তু শান্তভাবে। ওরা এই যুদ্ধ, স্যাংশন, ভারতের ভেতর ইন্টারফেয়ার এগুলো বন্ধ করে সোজাসুজি এশিয়ার সাথে ডিকাপলিং করে নিজেদের দেশে পুনরায় ম্যানুফ্যাকচারিং শুরু করবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদেরও তাড়াবে। ফলে ভারতের জন্য এটা কিন্তু খুবই ভালো খবর। যুদ্ধ থামলে ওভারঅল ইকোনমির গ্রোথ বাড়বে, ইনফ্লেশন আরও কমবে, এবং তার সাথে যত প্রোটেস্ট, দাঙ্গার প্ল্যান চলছিল সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খালিস্তানি ইস্যু, সেটাও কিন্তু থামতে শুরু করে দেবে। এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি ইলেকশনে ট্রাম্প জিততে পারে কিনা, এর উপর কিন্তু ভারতের অনেক কিছু নির্ভর করছে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট লেজার অস্ত্রকে নিয়ে। তো বন্ধুরা, হালেই কিছু রিপোর্ট সামনে এসেছে, যেখানে এমনটা দাবি করা হচ্ছে যে ডিআরডিও নিজেদের আরও বেশি শক্তিশালী ডিরেক্টেড এনার্জি ওয়েপন্সকে তৈরি করছে এয়ার ডিফেন্সের জন্য। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং মেশিন লার্নিংকেও যুক্ত করা হবে। এর সুবিধা কী? এখানে বেসিক্যালি ভারত কেবলমাত্র ড্রোন নয়, বরং তার চেয়েও বড় টার্গেট, যেমন ধরুন মিসাইল, ফাইটার জেট, এগুলোকেও ঠেকাতে চাইছে। আর এখানেই কিন্তু কাজে আসবে এআই এবং মেশিন লার্নিং। এগুলো একসাথে মিলে একটা প্রপার ক্ল্যারিটি দেবে, যাতে এই সিস্টেম অ্যাকচুয়াল টার্গেট আর নিজেদের টার্গেটের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে। এছাড়াও মনে করুন যে অনেক সময় ফাইটার জেট ডিকয় লঞ্চ করে, যাতে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোকা দেওয়া যায়।
এখানে কিন্তু এআই তাকেও বুঝতে পারবে এবং সেই অনুযায়ী বিনা হিউম্যান ইন্টারফিয়ারেন্স ছাড়াই মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ডিসিশন নিতে পারে এবং এটা নিজে থেকে থ্রেট কতটা বড় সেই অনুযায়ী বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারবে। ফলে একে ঠেকানোর জন্য কী ধরনের অ্যাটাক করা প্রয়োজন সেটা আরও বেশি প্রপারলি করা সম্ভব। ফলে ওভারঅল এই এআই ডিরেক্টেড এনার্জি এবং লেজার অস্ত্রকে একেবারে নেক্সট লেভেলে পৌঁছে দেবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট 6th জেনারেশনের যুদ্ধবিমানকে নিয়ে, যেখানে ভারতে হালে এর ওপর খুব বেশি হইচই হচ্ছে। কেননা দুদিন আগে জাপান, ইউকে আর ইটালি তাদের 6th জেনারেশনের যুদ্ধবিমানের কনসেপ্টকে পুরো দুনিয়ার সামনে নিয়ে আসে। ওদিকে আমেরিকার তরফ থেকেও তাদের 6th জেনারেশনের যুদ্ধবিমানের ওপর কাজ শুরু করে দিয়েছে। আর তার মাঝেই গত জুন মাসে দ্য ডিপ্লোম্যাটের তরফ থেকেও কিছু রিপোর্ট সামনে আনে যে চীন সিক্রেটলি তাদের এই 6th জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করছে। এটাকে নিয়েই ভারতের ভেতর ক্রিটিসাইজ শুরু করে দিয়েছে যে দেখো ভারত তো কত পিছিয়ে, গোটা বিশ্ব 6th জেনারেশনের যুদ্ধবিমান বানাচ্ছে আর ভারতের পঞ্চম প্রজন্মের বিমানও এখনও রেডি করতে পারেন। কিন্তু যদি 2 মিনিটের জন্য এই সমস্ত মিডিয়ার হাওয়াবাজিকে পুরোপুরি সাইডে রেখে অ্যাকচুয়াল ফ্যাক্টের কথা বলে, তাহলে হিসেব মতন ভারত সঠিক কাজ করছে এবং কোনোভাবেই এই 6th জেনারেশনের বিমান নিয়ে লাফানোর প্রয়োজন। এই রিপোর্টটা দেখুন। দুদিন আগেই ব্রিটেনের মিডিয়া নিজেরাই দাবি করছে যে ব্রিটিশ সরকার তাদের এই 6th জেনারেশন ফাইটার জেটের যে ফান্ডিং সেটা না কেবল আটকে দিয়েছে, বরং ওদের দাবি যে এই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিসের চক্করে এই ধরনের প্রজেক্ট অতিরিক্ত চাপ ছাড়া আর কিছুই না, তাই এতে ওরা কোনো ধরনের গ্যারান্টি দেবেন। সেম অবস্থা আমেরিকাতে। ওদের মিডিয়া ভয়েস অব আমেরিকা, যেটা আমেরিকার সরকারি মিডিয়া, ওরাও এটাই বলছে যে আমেরিকার এই ফাইটার জেট প্রোগ্রাম পুরোপুরি আটকে গেছে ফান্ডিংয়ের সমস্যার জন্য। গত 17 তারিখের রিপোর্ট দেখুন, আমেরিকার এই 6th জেনারেশনের বিমানের 90% বাজেটকে কমিয়ে দিয়েছে। এমনকি এই রিপোর্টটা দেখুন, যেখানে তো এটাও বলা হচ্ছে যে আমেরিকার এই বিমান অ্যাকচুয়ালি সেলফ ডিস্ট্রাকশন প্রজেক্ট, যা আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু এবার এখানে হয়তো আপনারা ভাবছেন যে ভাই আমেরিকার ফান্ডিংয়ের কমতি কী করে হবে। তো বন্ধুরা, এর পেছনের মেন কারণ হলো ডলারাইজেশন। আর হাতে মাত্র বছর 3-4 সময় আছে, তার মধ্যেই কিন্তু ডলারের যে প্রিন্টিং সেটা থেমে যাবে। তারপরেই পাগলের মতন $1 ট্রিলিয়ন ডিফেন্স বাজেট আর আমেরিকার থাকবে না। সেক্ষেত্রে এই যে একের পর এক আধুনিক হাতিয়ার তৈরি করে সেটা বিক্রি করার জন্য অন্য দেশে যুদ্ধ লাগান, এই সব কিছুই কিন্তু থেমে যাবে। তো ডলার না থাকলে এত আধুনিক যুদ্ধবিমান তৈরি হবে না, আর না ওরা যুদ্ধ লাগাতে পারবে। আর এই সেম অবস্থা চীনের সাথেও হবে। ওদের পুরো ইকোনমি ডলারের ওপর বেস এক্সপোর্টের কারণে। আর আপনারা দেখেছেন লাস্ট কিছু সময়ে চীনের ভেতর কী অবস্থা, একের পর এক ব্যাংক কোল্যাপস করছে, ওদের এক্সপোর্ট নিচের দিকে যাচ্ছে। এমনকি এটা দেখুন, আমেরিকায় ইলন মাস্কের তরফ থেকেও ইন্ডিকেশন দিয়েছে যে আমেরিকা খুব তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু আসল কথা হলো আমেরিকা 1971 সালেই দেউলিয়া হয়ে গিয়েছিল, কিন্তু ডলারের দমে গত 50 বছর আরও টিকে যায়। তো এই সব কিছু থেকে একটা বিষয় তো বুঝতেই পারছি যে ডলারের পতনের সাথে সাথে ধীরে ধীরে এই যুদ্ধবিমান তৈরির যে লবিং শুরু হয়েছিল সেটাও থেমে যাবে এবং না আমেরিকা, না চীন আর না ইউরোপের কাছে এত টাকার ফান্ডিং থাকবে যা দিয়ে এই ধরনের আরও আধুনিক হাতিয়ারে ইনভেস্টমেন্ট করতে পারবে। তো আপাতত আগামী কয়েক দশক গ্লোবাল মার্কেট এই পঞ্চম প্রজন্মের বিমানেই আটকে থাকবে। সেক্ষেত্রে ভারতের উচিত প্রয়োজনীয় ডিফেন্স ক্ষমতা বাড়ানো, নাকি আমেরিকার এই ডিফেন্স কমপ্লেক্সের প্রোপাগান্ডায় 6th জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে নাচা। এই কারণেই কিন্তু আমেরিকার মতন দেশ তাদের ফান্ড কমাতে শুরু করে দিয়েছে। ওরাও জানে আগামী 2-4 বছরের মধ্যে কত বড় গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তিব্বতকে নিয়ে, যেখানে ভারতের ধর্মশালায় তিব্বতের এক্সাইল সরকার তিব্বতের একটা নতুন ম্যাপ রিলিজ করছে, যেখানে অ্যাকচুয়ালি প্রপার নামের সাথে চীনের দখলে থাকা তিব্বতের সমস্ত জায়গার নাম চেঞ্জ হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি অনেক আগেই একটা আপডেট দিয়েছিলাম যে এই মুহূর্তে ভারত কিন্তু সরাসরি চীনের বিরুদ্ধে তিব্বত ইস্যুতে কিছু করবে না, শুধুমাত্র চাপ দেবে যাতে পিওকে থেকে চীন সরে আসে। আর সেটাই চলছে। আমেরিকার ডেলিগেশন ভারতে এসে যেভাবে দলাই লামার সাথে মিটিং করলো, তিব্বতের বিল পাস হলো আমেরিকাতে, তারপর প্রধানমন্ত্রী মোদির সাথে এদের মিটিং হলো, আর ফাইনালি এখন তিব্বতের ম্যাপও রিলিজ হচ্ছে এবং তিব্বতের সমস্ত জায়গার নামও চেঞ্জ হচ্ছে। এছাড়াও চীনের মিডিয়া তো অনেক আগেই রিপোর্ট করেছিল যে ভারত সরকার চীনের বিরুদ্ধে বদলা নিতে তিব্বতের 30টা জায়গার নাম পাল্টে দেবে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে এখন হয়তো ভারতের তরফ থেকে তিব্বতের এই এক্সাইল সরকারকে কিছুটা সাপোর্ট দিল। আর এই সব কিছুই কিন্তু প্রিপারেশান চলছে লং টার্ম গেমে। একদিকে তিব্বতের গেম শুরু হলো 50 বছর পর, যাতে চীনের ওপর এখানে একটা চাপ থাকবে, এবং ওদিকে ভারত পিওকে ডিল করবে। ফলে সব কিছুই পরপর এগোচ্ছে।
এই খবরটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। এখন দেখা যাক যে এরপর চীনের তরফ থেকে কেমন রিয়াকশান হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।